যাই হোক, লাইভে আসার কথা ছিল, একটু বিশেষ কারণবশত দেরি হলো। জানি 4:30 আসবো বলেছিলাম, কিন্তু 5:30 হয়ে গেল। যাই হোক, যদি কেউ যদি লাইভে থাকেন আর যদি আমার ভয়েসটা যদি পরিষ্কার শোনা যায়, একটু থামস আপ দেবেন। আদৌ কেউ লাইভে আছেন কিনা আমি জানি না। যদি লাইভে কেউ থাকেন বা যদি সাউন্ডটা যদি পরিষ্কার শোনা যায়, একটা থামস আপ দেবেন, তাহলে বুঝতে পারবো যে শব্দটা পরিষ্কার আছে। তাহলে আমি লাইভটা শুরু করি। যদি আমার ভয়েস পরিষ্কার থাকে, যদি কেউ থাকেন লাইভে, একটু জানাবেন প্লিজ। আসার কথা ছিল, 1 ঘন্টা লেট হয়েছি, একটা বিশেষ কারণবশত একটু লেট হয়ে গেছে। যদি একটু শোনা যায় প্লিজ একটু থামস আপ দেবেন। তো মূল বিষয়টা হচ্ছে এসএসসি 2016, শিশির কুমার বন্দ্যোপাধ্যায় স্যার একটা পরিষ্কার শব্দ শোনা যাচ্ছে কি? সাউন্ডটা কি ক্লিয়ার আছে? ঠিক আছে, থ্যাংক ইউ প্রসেনজিৎ স্যার। তো হচ্ছে শিশিরবাবু যে বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টে এগোতে চাইছে, সেই ব্যাপারটা নিয়ে কিছুটা বলবো, এবং স্যারও পুরো আবার লাইভ করে আমাদেরকে বলবেন। এবং হাইকোর্টে যে এসএসসি সংক্রান্ত যে ছোটো ছোটো ম্যাটারগুলো চলছে বা পরীক্ষা সংক্রান্ত যে ম্যাটারগুলো চলছে, সেই বিষয়গুলো নিয়ে কিছুটা কথা বলবো। তার আগে যেটা আমি একান্তভাবেই বলতে চাই, সোনাম স্যার দিল্লিতে দীর্ঘদিন ধরে অন্বেষণে রয়েছেন, আপনারা জানেন। এবং তিনি যে এজেন্ডা নিয়ে, যে বিষয়টা নিয়ে তিনি তার অন্বেষণে রয়েছেন, তো সেই বিষয়টা হচ্ছে আপনারা সকলেই জানেন যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্যারের পদত্যাগ দাবি। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে পড়ছে বা শিক্ষা ব্যবস্থার উন্নতি সাধনের জন্য হয়তো তিনি এই দাবি করছেন। তো তিনি তার জীবনকে দাবি রেখে এই ধরনের কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করেছেন। তিনি একজনের পদত্যাগ চেয়েছেন, কিন্তু তিনি তার জীবনের দাবিটা বা জীবনকে বাজি রেখে এই দাবি তিনি করছেন। তো তিনি চেয়েছেন খুব সামান্য বিষয়, কিন্তু তিনি সেই চাওয়ার পিছনে তিনি তার জীবনটাকেও জীবনটাকেও কি বলবো, জীবনটাকে ত্যাগ করতেও তিনি রাজি আছেন। তো তাকে অসংখ্য ধন্যবাদ জানানোর মতন বিষয় নয়, তার সাথে আমরা আছি, তার লড়াইয়ে যদি আমরা অংশগ্রহণ করতে পারি বা পূর্ণ সমর্থন জানাচ্ছি। এবং তিনি যেভাবে শারীরিকভাবে যে অবস্থা আছেন, তিনি সুস্থ হয়ে উঠুক, সেটাও ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা রইল। প্রয়োজন যদি পড়ে বা যদি সত্যিকারের যদি আমাদের সময় সুযোগ হয়ে যায়, তাহলে ওনার পাশে গিয়ে আমরা দাঁড়ানোর চেষ্টা করব। বিষয়টা হচ্ছে, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যেভাবে আঘাত আসছে, সেই আঘাতটা সঠিক নয়। এবং বিভিন্নভাবে যে মামলাগুলো হয়েছে, টেট মামলা থেকে শুরু করে যেভাবে যেরকম সুপ্রিম কোর্টের যে রায়গুলো আসছে, সেগুলো জনবিরোধী রায় বেশিরভাগই হয়তো মনে হচ্ছে, বা জানি না কী কারণবশত এই ধরনের রায় হচ্ছে। এবং শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে উন্নতি করতে গিয়ে শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে যাচ্ছে, বা বিভিন্নভাবে শিক্ষকদের যেভাবে ধাক্কা দেওয়া হচ্ছে, সেই বিষয়টাকে একটু বিষয়টাকে ভাবনার বিষয় আছে, বা বিচার ব্যবস্থাকে একটু সঠিক মূল্যায়নের জায়গা থেকে ভাবতে হবে, বা তারা যে বিচার বা সংবিধান রক্ষার জন্য যে দায় তারা নিয়েছেন, সেটাকে আরও শক্তভাবে বা আরও সংগঠিতভাবে বা আরও সময় নিয়ে ব্যাপারগুলোকে বিচার বিশ্লেষণ করা উচিত বলেই মনে হয়। জানি না, আমাদের ভুল হলে আমরা সুপ্রিম কোর্টে যাই, কিন্তু সুপ্রিম কোর্টের ভুল হলে সুপ্রিম কোর্ট কোথায় যাব, আমরা কোথায় যাব? হতেই পারে তো, সব মানুষ তো সঠিক নয়। এটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে সবার রায় যে সঠিক হবে, এটাও তো ঠিক কথা। হতেই পারে কেউ রায় ভুল দিতে পারে, তাহলে তার বিচার বিশ্লেষণ বা তার ক্ষেত্রে কি বিচার আছে, তাহলে সেরকম কোনো একটা আইনি বিষয় ব্যবস্থা নেওয়া উচিত বলেই আমার মনে হয়। সেক্ষেত্রে যদি বিধানসভায় বা লোকসভায় বিল পাস করতে হবে, নাহলে আমাদের প্রেসিডেন্টের কাছে আমাদের জনস্বাক্ষর বা কোনো কর্মসূচির মধ্যে দিয়ে যদি কোনো ঘটনা ঘটাতে হয়, বা যদি কোনো আইন আনতে হয়, তাহলে বিধানসভায় বা আমাদের সংবিধানে এরকম কোনো আইন আনা উচিত বলেই আমার মনে হয়। যাই হোক, এইগুলো এখন হচ্ছে সাময়িক বিষয়, বা এই বিষয়গুলো সরিয়ে রেখে যদি আমরা ভাবি যে আমাদের এসএসসি সংক্রান্ত যে ম্যাটারগুলো আছে, যা ওবিসি মামলা, সেইগুলোর ক্ষেত্রে কেসগুলো উঠেছিল বা উঠছে,
বা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এসএসসি 2016 সলিউশন এই রাজ্য সরকার কীভাবে চাইছে সেটা বোঝা যাচ্ছে না। চাইছে, কতটা আগ্রহ, কতটা সমাধানের রাস্তা খুঁজছে সেটা কিন্তু আমরা এখনও পরিষ্কার নয়, কিন্তু হয়তো বা খুঁজছে, কিন্তু তাড়াতাড়ি খোঁজা উচিত বলেই আমার মনে হয়। মানে এই বিষয়টাকে এতদিন ধরে টেনে টেনে এত লম্বা চওড়া করে মানুষের ধৈর্য, মানে সহ্য ক্ষমতা সব কিছু মানে আমরা হারাতে বসেছি। এবং যেভাবে অন্যায়টা চলছে শিক্ষক সমাজের প্রতি, এবং এসএসসি 2016 যারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বিশেষ করে যেভাবে অন্যায়টা চলছে, সেই ক্ষেত্রে আজকেরও মানে আমরা হাইকোর্টে দেখলাম অমৃতা ম্যাডাম যেভাবে অবাক হয়ে পড়ছেন, বা বিষয়টা যেভাবে তিনি দেখছেন, যদি এই সহানুভূতি বা এইভাবে যদি মানুষ সত্যিকারের একটু দেখতো, তাহলে হয়তো এই বিচার বা এই পরিস্থিতির মধ্যে আমাদের পড়তে হতো না। অন্যায় করছে, কিন্তু অন্যায় যারা করছে তাদের কোনো সংস্কার, তাদের কোনো বিচার হচ্ছে না। আর শুধু যারা অন্যায়, মানে অন্যায়ের মানে যে রেজাল্ট বা যে বিচার, সেটা শুধুমাত্র শিক্ষক শিক্ষিকাদের এবং শিক্ষাকর্মীদের উপরই হচ্ছে। যারা অন্যায় করছে তাদের কোনো বিচার হচ্ছে না। এটাতে ঠিক মেনে নেওয়া যাচ্ছে না, এবং বারবার একই ভুল, একই ধরনের সমস্যার মধ্যে ফেলে দিয়ে যে শিক্ষকদের, শিক্ষিকাদের এবং শিক্ষাকর্মীদের যে দুরবস্থার মধ্যে ফেলেছে, মানসিক দুরবস্থা, এবং মানে কি বলবো, এবং প্রত্যেক মানুষের মানে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের মানে এন্ট্রপি একদম হায়ার লেভেলে বাড়িয়ে দিয়েছে। জীবনের কোনো মানে নিশ্চয়তা নেই। এই নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিয়ে মানুষ কিভাবে শিক্ষাদান করবে? শিক্ষা ব্যবস্থার একটা ভঙ্গুর অবস্থা এসে দাঁড়িয়েছে। সেই বিষয় নিয়ে একদিন পরে আলোচনায় যাব বা পরে আলোচনায় আসব। কিন্তু রাজ্য সরকার হাইকোর্টে কেসগুলোকে যাতে না ওঠে সেই বিষয়ে তিনি আলোকপাত করেছেন। তাদের অ্যাডভোকেট রেখে এই কথাটাই বললেন, তারা আরেকটু সময় চাইছেন, যেটা আমরা হাইকোর্টের থেকে বুঝতে পাচ্ছি, বা সরাসরি রাজ্য সরকার না বললেও তার আইনি ব্যবস্থা থেকেও বা আইনি যিনি ছিলেন আইনজীবী, তিনি পরিষ্কার বলে দিলেন যে আরেকটু সময় চাইছেন। তাহলে আমাদের একটু ধৈর্য রাখা উচিত বলেই মনে হয়। আর কি বলবো, না হলে তো রাস্তা খোলা আছে, রাস্তায় প্রয়োজন হলে নামতে হবে বা প্রতিবাদ করতে হবে। মুখ বন্ধ করে অন্যায়টাকে তো মেনে নেওয়া যায় না। তবুও যখন তারা হাইকোর্টের কাছে সময় চেয়েছে, তাহলে সেটুকু সময় আমরা দেওয়া উচিত বা দিই। তারপরে যদি নতুন কোনো পদক্ষেপ আসে সেইটা নিয়ে আমরা পরে বিস্তরে আলোচনা করব। এবং এর মধ্যে একটা স্বস্তির বিষয় হয়েছে যে যখন অমৃতা ম্যাডাম জিজ্ঞেস করলেন যে টাইম তো চলে আসছে, কী করবেন, তখন তিনি বললেন যে সরকার এক্সটেনশানে যাবে। কিন্তু এক্সটেনশান ইজ নট এ সলিউশন। এটা আমি বারবার বলবো যে এক্সটেনশান করাটা, মানে এক্সটেনশানে আমাদেরকে রেখে রেখে কে নিয়ে যাওয়াটা, এটা কখনোই তার সলিউশন না। সলিউশনের জন্য রাজ্য সরকার যথেষ্ট সময় পাচ্ছে বলেই মনে হয়, এবং তার অতি তাড়াতাড়ি যতটা সম্ভব, যত দ্রুততার সঙ্গে সমাধানের রাস্তা খুঁজে পেয়ে এসএসসি 2016-কে সমাধানের দিকে নিয়ে যেতে পারলেই ভালো। কীভাবে করবেন, কেমনভাবে করবেন, আইনি বিচার ব্যবস্থা মাথায় রেখে তারা করবেন, এবং যাতে এসএসসি 2016 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সবাই যাতে ফিরতে পারে সেই ব্যবস্থা যেন, আজকের হয়তো কোনো একটা মিটিং হচ্ছেন বা বিকাশ ভবনে মিটিং হবে, তার আউটকাম কী বেরোচ্ছে বা কী নিয়ে রাজ্য সরকার কতটা পজিটিভ এসএসসি 2016 সেই বিষয় নিয়ে আমাদের দেখতে হবে। 2016-কে কীভাবে ফেরাতে চাইছে, যে 25-এর পরীক্ষার মধ্যে দিয়ে প্যানেলের সেগ্রিগেশন আমরা বিভিন্নভাবে দাবি দাবা করে রেখেছি, কোন দাবিটা রাজ্য সরকার গ্রহণ করছেন সেই বিষয়টা দেখার আছে। নতুন করে আবার পরীক্ষা পদ্ধতির মধ্যে ফেললে কখনোই এসএসসি 2016 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা কখনোই মেনে নেবে না, বা আমরা বারবার পরীক্ষার মধ্যে দিয়ে আসতে চাই না। সরকার একটা কন্টিনিউয়াস প্রসেস, সরকার ভুল করেছে, সরকারকেই ঠিক করতে হবে। তার জন্য বারবার সরকার নিজের ভুলের জন্য বারবার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যাবে, এটা কখনো সম্ভব নয়। যেই পরীক্ষার মধ্যে দিয়ে কিভাবে সলিউশন আসতে পারে, প্রয়োজনে সরকারকে বলা হয়েছিল, যেটা আমাদের বলেছিল রায়, যে ফ্রোজেন ভ্যাকেন্সি, অর্থাৎ ভ্যাকেন্সিটাকে ফ্রিজ করতে হবে। মানে ফ্রিজ করা মানে হচ্ছে যে কটা ভ্যাকেন্সিতে এসএসসি 2016-তে ছিল সেই কটা ভ্যাকেন্সি যেন এসএসসি 25-এও সেটা থাকে। সেক্ষেত্রে এই ভ্যাকেন্সির এদিক ওদিক করা হয়েছে বা কমানো হয়েছে, সেটা কখনোই ঠিক কাজ নয়, বা ঠিক সুপ্রিম কোর্টের মানে যে গাইডলাইন সেটাকে ফলো করেনি। সেক্ষেত্রে ভ্যাকেন্সিটাকে এসএসসি 2016-র ভ্যাকেন্সিটাকে
ফ্রিজ রেখে এসএসসি 2016 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সেই ভ্যাকেন্সির মধ্যে দিয়ে যদি তাদেরকে স্থায়ীকরণ করা হয়, তাহলে হয়তো অনেকটা সুপ্রিম কোর্টের পুরো কথাটার মান্যতা পায় এবং সেভাবেও ফিরে আসা যায়। যদি এছাড়াও যদি আরও কোনো যদি উপায় থাকে, সেই উপায়গুলো যদি রাজ্য সরকার দেখেন, তাদের বিচার বিশ্লেষণের মধ্যে দিয়ে সেগ্রিগেশন লিস্ট প্রডিউস করে যদি আনা সম্ভব হয়, সেই চেষ্টাও তারা করলেও করতে পারে। এ বিষয়ে আমার জানা নেই, সেই বিষয়ে আমি বলবো না, আমি জানি না। আর শিশিরবাবু যে বিষয়টা বলেছেন যে বিচার ব্যবস্থা সঠিকভাবে যে সমস্যাগুলোকে তুলে ধরে তিনি যে রায়টাকে চ্যালেঞ্জ করতে চাইছেন, সেই রায়ে চ্যালেঞ্জ করাটা মানে তিনি করতে চাইছেন, এবং আমরা কেন এসএসসি 2016 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা এখনও অবধি মানে কোন আশায় বসে আছি, বা যে আশাতেই বসে থাকি না কেন, কারণ এই পদটাকে কেন গ্রহণ করতে পারছি না, আমি আজও বুঝতে পারছি না। 4000-এর ছুঁই 4000 মানুষ আমাদের সাথে যোগ দিয়েছেন, মানে শিশির কুমার বন্দ্যোপাধ্যায় স্যারের সাথে যোগ হয়েছে। তো এসএসসি 2016 চাওয়াটা অন্যায় নয়। আপনার সলিউশন 25 দিয়ে আসুক, সেটা আপনি করতেই পারেন, কিন্তু এসএসসি 2016 চাওয়া বা বিচার ব্যবস্থা, বিচারটার যে অন্যায় হয়েছে সেটা অ্যাজ এ শিক্ষক হিসেবে কেন প্রতিবাদ করবেন না, এটা আমার কখনো মাথায় ঢোকে না। তো আমাদের ইন্সপিরেশন বা আমাদের বিভিন্ন জায়গায় আমরা দেখছি সোনাম স্যার যেভাবে, ওয়াংশু স্যার যেভাবে মানে তার আন্দোলন, তার প্রতিবাদ তিনি করছেন, আমরা এসএসসির 2016 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা একটা সঠিকভাবে একটা প্রতিবাদ করতে পারছি না। এটা মনে হয় আমাদের শিশির কুমার বন্দ্যোপাধ্যায় স্যার যেভাবে এগিয়ে এসছেন, তার হাতটাকে শক্ত করে ধরা এবং তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এবং তার লড়াইয়ে সবাইকে সামিল হওয়া। কীভাবে ফিরবে, কেমনভাবে ফিরবে এসএসসি 2016 কেউ জানে না। অনেকে ভাবে সম্ভাবনা নেই ভাবাটাই মানে খুব ভুল কাজ। কোথা থেকে কিভাবে সম্ভাবনা তৈরি হয় কেউ জানে না। কেউ কখনো ভেবেছিল যে এটা হতে পারে, কিন্তু অনেক কিছুই ঘটে পৃথিবীতে। নিউজিল্যান্ডে দাঁড়িয়ে আমাদের পিএম স্যার বলছেন ভারতবর্ষ অনেক কিছুতে এগিয়ে গেছে। তো তিনি বলেছেন অনেক কিছু কথা, তিনি বলছেন ভারতবর্ষ দুধ মাংস বিক্রির ক্ষেত্রে দ্বিতীয় স্থান অধিকার করছেন, সেটাও যেরকম সত্যি। আবার এক্ষেত্রে কেন আমরা এসএসসি 2016 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা ফিরতে পারবো না, বা এই অন্যায়টা কোথায়, সেটা আজও আমরা ঠিক বুঝতে পারিনি। এবং যে অন্যায় যদি হয়েই থাকে, কারোর দ্বারাই তো অন্যায় হয়েছিল, তারা কেন এখনও শাস্তি পেল না, সেটা বুঝতে পারছি না। অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা করেছে অন্যায়টা, তাদের কোনো শাস্তি হলো না কেন, এই প্রশ্নের উত্তর কারা দেবে বা কে দেবে বা কীভাবে পাবো। আশায় আছি ভালো কিছু হবে। এবং ওবিসির যে মানে রাজ্য সরকার তার বিধানসভায় বিল পাশ করিয়ে নিয়েছেন, অ্যামেন্ডমেন্ট করেছেন, এবং সেটা তিনি সুপ্রিম কোর্ট থেকে সরে দাঁড়াবেন, সেটা অনেক আগেই খবর ছিল, এবং তিনি সরে দাঁড়িয়েছেন, এবং তাতে হচ্ছে 17% থেকে 7%, অর্থাৎ 77টি সম্প্রদায় এফেক্টেড হবেন এবং 66টি সম্প্রদায় এর মধ্যে থাকবেন, ওবিসি ক্যাটাগরির মধ্যে থাকবেন। এতে কার সুবিধা হবে কার অসুবিধা হবে আমি ঠিক বলতে পারবো না, বা সেটা যারা এফেক্টেড হচ্ছেন তাদের আইনি রাস্তা খোলা আছে, তারা যেতেই পারেন। কিন্তু এসএসসি 2016 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা এর মধ্যে এফেক্টেড হবেন বলে আমার মনে হয় না। নতুনদের ফ্রেশারদের ক্ষেত্রে হতে পারে, বা ফ্রেশ কোনো এক্সামের ক্ষেত্রে হতে পারে, কিন্তু যারা এসএসসি 2016 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, তারা কিন্তু ক্যান্ডিডেট না, তারা ইন সার্ভিস টিচার, আনটেন্টেড ইন সার্ভিস টিচার কাম ক্যান্ডিডেট। তো তাদের ক্ষেত্রে এই রায়টা কতটা কার্যকারী হবে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। দেখা যাক। এই বিষয়ে যারা এফেক্টেড হচ্ছেন দুমদাম করে কেস করবেন কি করবেন না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু একটু ধৈর্য রেখে, একটু সময়ের সাথে, একটু চোখ কান খুলে বিষয়গুলোকে একটু অবজারভেশনে রেখে কেসগুলো করা উচিত বলেই মনে হয়। এসএসসি 2016 ক্ষেত্রে যে কেসগুলো রয়েছে সিঙ্গেল বেঞ্চে, এবং কিছু কেস ডিভিশন বেঞ্চে চলে গেছে, ডিভিশন বেঞ্চে তোলার জন্য আমাদের এসএসসি 2016 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদেরকে একটু অনুরোধ করব, একসাথে এগোন, একটু ধৈর্য ধরুন। সিঙ্গেল বেঞ্চে যে কেসগুলো আছে সেইগুলোর প্রেক্ষাপটগুলো একটু তৈরি হোক, বা সেখান থেকে কি আউটকাম আসে, বা সব কেসগুলো
পরবর্তী ডিভিশন বেঞ্চে যাক, তারপরে ডিভিশন বেঞ্চে একসাথে লড়ুন। মানে কিছু সিঙ্গেল বেঞ্চ, কিছু ডিভিশন বেঞ্চ, এইভাবে কখনো রায় সঠিক আসবে না। ভ্যাকেন্সি তুলে দিলেন ডিভিশন বেঞ্চে, চ্যালেঞ্জ করলেন ডিভিশন বেঞ্চে, সিঙ্গেল বেঞ্চে ডিভিশনে আবার চ্যালেঞ্জ হচ্ছে, পুরো বিষয়টা ঘেটে যাবে। যদি একটু ঠান্ডা মাথায় ভাবেন, অনেকেই গেজেট চ্যালেঞ্জ করেছেন, অনেকভাবে চ্যালেঞ্জ করেছেন, তাদের চ্যালেঞ্জগুলো দেখুন, সিঙ্গেল বেঞ্চে কী রায় আসছে। নতুন কিছু রায় আসলে সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চে আপনাদের হয়তো অত কঠিন করে নাও যেতে হতে পারে, বা আপনারা তখন অন্য প্রেক্ষাপটে অন্যভাবে লড়তে পারবেন। তাই কেসগুলোকে একটু ঠান্ডা মাথায়, সিঙ্গেল বেঞ্চের সব কটা রায় আসুক, তারপরে রায় আসার পরে যদি সবাই যখন আবার ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করবে, তখন ডিভিশন বেঞ্চে সবাই একসাথে আমরা এগোতে পারবো বা এগোনো উচিত। রাতারাতি সলিউশন আসবে বা আপনি কেস করে রাতারাতি সলিউশন পাবেন, সেটা কখনোই সম্ভব নয়। রাজ্য সরকার যদি রাতারাতি সলিউশন করে দিতে পারে সেটাতেই সম্ভব, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে পিটিশনার, থার্ড পার্টি যারা, তারা তাদের রাতারাতি কেস করে সলিউশন আনতে পারবেন, এটা সময় সাপেক্ষ ব্যাপার, সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। মানে আপনি যদি মনে করেন যে আমি ডিভিশন বেঞ্চে দুমদাম করে কেস করে আমি আমার সলিউশন নিয়ে আসবো, হয়ে যাবে, এটা বাস্তবে রিয়েলিটি নয়। একটু ধৈর্য ধরতে হবে। সরকার স্ট্যান্ড পয়েন্ট ঠিক করতে পারেনি, সরকার অ্যাডভোকেট ঠিক করতে পারেনি, তো আপনি কেস তুলে করবেনটা কি? সরকারকে বুঝে দিন, তাদের আইনজীবী ঠিক হোক, আমরা যাতে সবাই একসাথে লড়তে পারি। সিঙ্গেল বেঞ্চে যে কেসগুলো আছে সেগুলোকে রায় আসুক বা দুই একটা হিয়ারিং হোক, সরকারের মোটিভটা বুঝুন, তারপর ডিভিশন বেঞ্চে মুভ করুন, তবুও আচ্ছা। কিন্তু দুম করে এক্ষুনি ডিভিশন বেঞ্চে মুভ করাটা কতটা যুক্তিসঙ্গত সেই বিষয়ে আপনারা আলোচনা করুন এবং অ্যাডভোকেটের সাথে সঠিকভাবে পরামর্শ নিন। অ্যাডভোকেটদের সাথে যারা সত্যিকারের মানে আপনার কথা চিন্তা করে, আপনার ফিনান্সিয়াল জায়গাটা চিন্তা না করে আপনার দুঃখের কথা যারা চিন্তা করে, সেই অ্যাডভোকেটদের সাথে পরামর্শ নিন, তাহলে হয়তো সঠিক পরামর্শটাই পাবেন। পয়সাটা কম খরচা হবে, কিন্তু সঠিক পরামর্শটা হয়তো পাবে। এই কটি বিষয় বললাম, এবং একটু ধৈর্য রাখতে হচ্ছে। এবং আজকের হয়তো অভিজিৎ সাধুকার কেস হয়তো ছিল, হয়তো 121-22 হয়তো ছিল, মেনশন করানোর একটা সম্ভাবনা ছিল, জানি না। বিভিন্ন রকম কেসগুলো হয়তো মেনশন হবে বলেই হয়তো রাজ্য সরকার বুঝে গেছিল, এবং তারা ইন্টারনাল মিটিং করছে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সঠিকভাবে তারা মূল্যায়ন করার চেষ্টা করবে আশা করি, এবং আমরা খুব আশাবাদী আমাদের সিএমের উপরে, মাননীয় শুভেন্দু স্যারের প্রতি আমাদের আস্থা আছে। দেখা যাক, বি পজিটিভ। আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি। রাজ্য সরকার আমাদের সঠিক রাস্তা দেখাবেন, এবং পশ্চিমবঙ্গের সমগ্র নাগরিক যারা অভয়াকাণ্ড এবং এসএসসি 2016 শিক্ষক শিক্ষিকাদের সঠিক বিচারের জন্য যে রায় তারা ভোট বাক্সে দিয়েছিল, তারাও সঠিক বিচারটা দেখতে পাবে, এই আশা রেখে আজকের এই লাইভটা এখানেই শেষ করছি। আর কোনো নতুন কোনো খবর থাকলে সেটা আমাদের পেজে আমরা দিয়ে দেবো, দ্য ভয়েস অফ টিচার পেজে আমরা সবাইকে দেব। এবং এইটুকুই বলার, সবাই একসাথে মুভ করুন। কিছুজন সিঙ্গেল বেঞ্চ, কিছুজন ডিভিশন বেঞ্চ, এভাবে মুভ করবেন না। সবার বক্তব্য একটা সামারাইজ করুন। এসএসসি 2016কে নিয়েই চিন্তাভাবনা করুন, এবং রিপ্যানেল বলতে পরীক্ষার পদ্ধতি, পরীক্ষা হয়ে গেছে, তাহলে পরীক্ষা যদি হয়ে যায়, সুপ্রিম কোর্ট বলেছে একটা পরীক্ষার মধ্যে দিয়ে ফিরতে হবে। পুরাতন সরকার কমপ্লাইন করে পরীক্ষা পদ্ধতিটাকে ফ্রেশ সিলেকশন প্রসেসের মধ্যে একটা গন্ডগোল তৈরি করে ফেলেছে, সেক্ষেত্রে পরীক্ষা দিয়ে ফেলেছেন। নতুন করে কোনো পরীক্ষার বসার কোনো প্রয়োজনীয়তা নেই। এই পরীক্ষার মধ্যে দিয়ে ফ্রোজেন ভ্যাকেন্সিতে এসএসসি 2016কে যদি স্থায়ীকরণ করা যায়, তাহলে সবাই হয়তো আমরা চলে আসতে পারবো। এখানে কাটআপের কোনো বিষয় থাকবে না, শুধু ওই যে ভ্যাকেন্সিটা ছিল 2016 যে ফ্রোজেন ভ্যাকেন্সিতে, সেই ফ্রোজেন ভ্যাকেন্সিতে এসএসসি 2016 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ওই ভ্যাকেন্সিতে স্থায়ীকরণ করা, অর্থাৎ 2016 প্যানেলকে আলাদা করা, 2025-এর প্যানেলকে আলাদা করা। কারণ 25-এর সাথে 16কে গুলিয়ে দিয়ে যে গণ্ডগোল বা যে সমস্যাটা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে ফ্রেশাররা পরীক্ষা দেওয়ার পরে চ্যালেঞ্জ করলে কিছু যায় আসে না। তারা গেজেটটা তখনই চ্যালেঞ্জ করা উচিত ছিল, যে ফ্রেশাররাও তখন বলতে পারতো যে আমরা ইন সার্ভিস টিচারদের সাথে আমরা বসতে চাই না। তারা হয়তো কোনো লোভে বা তারা কোনো প্রলোভনে হয়তো পা দিয়ে ফেলেছে, ভাবছে যে আমরা ফ্রেশার আছি, আমরা হয়তো লড়াই করে ভালো একটা জায়গা তৈরি করে নিতে পারবো।
লড়াইটা করিয়ে দিয়েছে, লড়াইটা লেগে গেছে। লড়াইটা না করে বরং সেগ্রিগেশনে যান, যে যার রাস্তা দেখুন। এসএসসি 16কে যারা শিক্ষক শিক্ষিকা আছে তাদের ভ্যাকেন্সিতে স্থায়ীকরণ করুন বা প্যানেল আপ করুন, এবং বাকি যে সিটগুলো আছে সেখানে 2025-এ ফ্রেশ উডবি টিচার বা যারা ভাই বোনেরা আছেন বা যারা শিক্ষক হতে চাইছেন তারা সেই লড়াই লড়ুন। তাদেরও এই দাবি রাখুন, প্যানেল সেগ্রিগেশন, অর্থাৎ ওই ভ্যাকেন্সিতে যদি আপনারা চলে যান, ফ্রোজেন ভ্যাকেন্সিতে যদি আপনারা যদি ফ্রেশাররা যদি চাকরি নিয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের চাকরিও সমস্যায় পড়তে পারে। আপনাদের দাবিও পরিষ্কার হওয়া উচিত। আপনাদের দাবি ফ্রোজেন ভ্যাকেন্সি, যেটা এসএসসি 2016 যে ভ্যাকেন্সিটা ছিল, সেই ভ্যাকেন্সিটাকে আলাদা করে 2016 শিক্ষকদেরকে সেই প্যানেলে অন্তর্ভুক্ত করা, এবং আপনাদের জন্য যে ভ্যাকেন্সিগুলো আছে সেই ভ্যাকেন্সিতে আপনাদের নিয়োগগুলো আপনারা নিন। সেক্ষেত্রে কখনো সমস্যায় পড়বেন না। আর সমস্যায় পড়লে কি সমস্যা হতে পারে সেটা আমরা জানি, আমরা ফেস করছি। নতুন করে আপনাদের জীবনেও যাতে এই সমস্যা না নেমে আসে সেই কথাই আমরা বলছি। আপনারা প্যানেল সেগ্রিগেশন, প্যানেলের 16কে সেগ্রিগেট করুন, 25কে আলাদা করুন, সেপারেট প্যানেলের দাবি করুন, বা যে ভ্যাকেন্সিটা আছে সেই ভ্যাকেন্সিটাকে সেপারেট করে প্রসেসটা এগোলেই আপনাদের চাকরির ক্ষেত্রেও কোনো সমস্যা এসে দাঁড়াবে বলে আমার মনে হয় না। কিন্তু কোনোভাবে যদি আপনারা আমাদের সিটে চলে আসেন বা ফ্রোজেন ভ্যাকেন্সির সিটে যদি চলে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের চাকরি ভবিষ্যতে টানাটানি হলেও হতে পারে। তো এই বিষয়গুলোকে মাথায় রেখে আপনারা যারা কেস করছেন ফ্রেশাররাও, তারাও একই দাবিতে আসুন। সবাই একটা দাবিতে না আসলে কোর্ট সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। তাই আমাদের দাবিগুলো একটা সিঙ্কনাইজ করুন বা একটা এজেন্ডা ফিক্স করুন। এসএসসি 2016কে তাদের ফ্রোজেন ভ্যাকেন্সিতে প্যানেল করুন বা মেরিট করুন বা আলাদা করুন, এবং বাকি সিটগুলোতে ফ্রেশারদের সেখানে নিয়োগ হোক। এই কথাটা সবসময় যদি সবাই একসাথে বলতে পারি তাহলে একটা সলিউশন আসা সম্ভব। আদারওয়াইজ সময় চলে যাবে, এক্সটেনশানে এসএসসি 2016 ভুগবে, আর ফ্রেশাররা কখনোই চাকরি আদৌ পাবেন কিনা সেটার মধ্যে একটা সন্দেহ থেকে যাবে। আর এই সমস্যা যদি বাড়তেই থাকে তখন সরকার কিন্তু আবার নতুন পরীক্ষার পদ্ধতিতে চলে যাবে বা সেই চেষ্টাও করতে পারে। তাই আমরা যদি আমাদের বিষয়টাকে যদি না বুঝি, যারা পরীক্ষা দিয়ে দিয়েছেন সেখান থেকে যদি তাদের সলিউশন যদি না টানতে পারেন, তাহলে কিন্তু সমস্যা বাড়বে বই কমবে না। ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দেবেন বা শেয়ার করবেন যাতে সবাই বিষয়টাকে বুঝতে পারে, এবং সবাই একই দাবিতে যাতে হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ এবং আলটিমেটলি যদি সুপ্রিম কোর্টেও যদি কেস পৌঁছায়, তাহলে সেখানেও যেন একই দাবিতে যে যার ভ্যাকেন্সি নিয়ে লড়তে পারি, সেই চেষ্টাটা করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শোনার জন্য, যারা শুনছেন, এবং সবাইকে বিষয়টাকে বলুন, এবং সবার দাবি যেন একটা সুরেই হয়। 2016 তার প্রিভিয়াস ভ্যাকেন্সিতে তাদের স্থায়ীকরণ, আর নতুন ভ্যাকেন্সিতে ফ্রেশাররা তারা লড়ুক, তাহলে তাদের কারো চাকরি যাবে না, কারো চাকরি নিয়ে পরবর্তীকালে কোনো সমস্যা আসবে না। থ্যাংক ইউ।